একটু কল্পনা করুন তো, এমন একটা ভৌগোলিক অঞ্চলের কথা যেখানে আজ থেকে কয়েক দশক আগেও তীব্র পানি সংকটের ঝুঁকি ছিল প্রায় শূন্যের কোঠায়। হুম, মানে ঝুঁকি একেবারেই ছিল না বললেই চলে। একদম তাই। আরও নির্দিষ্ট করে বললে সোর্সের ডেটা অনুযায়ী ঝুঁকিটা ছিল মাত্র 0.02%। রাইট, খুবই সামান্য। কিন্তু এবার সেই একই অঞ্চলের বর্তমান চিত্রটার কথা একটু ভাবুন তো। আজ সেই অঞ্চলটা ব্যবহারযোগ্য পানি সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার একটা ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। আর এই ঝুঁকির পরিমাণটা তো লাফিয়ে লাফিয়ে বেড়েছে। হ্যাঁ, মানে বর্তমানে এই ঝুঁকিটা বেড়ে দাঁড়িয়েছে 30.42%। ও ওয়াও, এটা সত্যিই অ্যালার্মিং। মাঝখানের এই কয়েক দশকে ঠিক কি এমন ঘটেছিল যে এত বড় একটা বিপর্যয় নেমে এলো? আজকের এই ডিপ ডাইভে বা গভীর বিশ্লেষণে আমরা আসলে এই চমকে দেওয়া পরিসংখ্যানটার পেছনের মেকানিজমটাই বোঝার চেষ্টা করব। আর আমাদের হাতে আজকে বেশ কিছু দারুণ সোর্স আছে। রাইট। আমাদের কাছে todaynewsbangla.com থেকে পাওয়া বেশ কিছু প্রবন্ধ আর প্রতিবেদন আছে। এই সোর্সগুলোর ভিত্তিতে আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার। একদম। আমরা মূলত দেখব কিভাবে প্রায় ৫ দশক পুরনো একটা গ্রামীণ পানি ব্যবস্থাপনা মডেল, মানে সেই পুরনো মডেলটাই আজকের দিনের এই ২০২৬ সালের জটিল পরিবেশগত আর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার একটা প্রধান হাতিয়ার হিসাবে আবার ফিরে আসছে। হ্যাঁ, আর আমরা এখানে কেবল অতীতের কোনো বিচ্ছিন্ন প্রজেক্ট নিয়ে কথা বলছি না কিন্তু। না, মোটেও না। আমরা বোঝার চেষ্টা করছি একটা দেশের ভৌগোলিক আর অর্থনৈতিক ধমনীগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে কাজ করে। যখন এই প্রাকৃতিক ধমনীগুলো সচল থাকে তখন আমরা টেরও পাই না যে এগুলো আমাদের প্রতিদিনের বেঁচে থাকার জন্য ঠিক কতটা জরুরি। ঠিক বলেছেন। কিন্তু যখন সেগুলো ব্লক হয়ে যায় বা শুকিয়ে যায়, তখন পুরো ইকোসিস্টেম কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, সোর্সগুলোতে তারই একটা বিস্তারিত চিত্র উঠে এসেছে। আচ্ছা, আজকের দিনটির কথা যদি বলি, মানে ১৬ই মার্চ ২০২৬, আজকের দিনটা কিন্তু একটা বেশ বড় ব্রেকিং নিউজ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, একটা বিশাল মেগা প্রজেক্টের উদ্বোধন। রাইট। প্রতিবেদনগুলোর তথ্যমতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহরলুপুর জেলার বলরামপুর সাহাপাড়ায়, জায়গাটার নাম সম্ভবত সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে সারা দেশে একটা বিশাল কর্মসূচির উদ্বোধন করেছেন। এখন আমাদের সোর্সগুলোতে একটা খুব ইন্টারেস্টিং বয়ান তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে বর্তমান সরকারের এই উদ্যোগটা আসলে একেবারে নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা 1977 সালের একটা উদ্যোগের সাথে সরাসরি যুক্ত। একদম তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া খাল খনন কর্মসূচিরই একটা আধুনিক সংস্করণ এটা। নিবন্ধগুলোতে উল্লেখ করা হয়েছে যে সে সময়কার মানুষ এই উদ্যোগকে জিয়া মডেল হিসেবে আখ্যায়িত করত। রাইট। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সোর্সগুলো পড়লে ব্যাপারটা অনেকটা এমন মনে হয় যে বলুন। মানে পুরনো কোনো ড্রয়ার ঘেটে হঠাৎ একটা ধুলোপড়া ব্লুপ্রিন্ট পাওয়া গেল। চমৎকার একটা অ্যানালজি। আর দেখা গেল আজকের দিনের পানি সম্পদ ব্যবস্থাপনার সবচেয়ে জটিল সমস্যাটা সমাধানের নিখুঁত নকশা ঠিক ওই পুরনো ব্লুপ্রিন্টে লুকিয়ে আছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো একটা ভিশনের স্থানান্তর। মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ঠিক তাই। প্রতিবেদনগুলো দেখাচ্ছে যে কিভাবে একটা রাজনৈতিক আর উন্নয়নমূলক রূপকল্প এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ট্রান্সফার হচ্ছে। বাবা যে পথে হেঁটেছিলেন, প্রায় ৫ দশক পর ছেলেও সেই একই পথে নতুন করে যাত্রা শুরু করেছেন। হ্যাঁ, যার রাজনৈতিক এবং উন্নয়নমূলক ধারাবাহিকতার একটা দারুণ দৃষ্টান্ত। লেখক বা বিশ্লেষকরা বোঝাতে চেয়েছেন যে মূল পলিসির ভেতরে নিশ্চয়ই এমন কিছু ফান্ডামেন্টাল মেকানিজম ছিল যা বর্তমান সময়ের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক। একদম। একটা নীতি যখন এত বছর পর ফিরে আসে তখন তার কার্যকারিতা নিয়ে স্বাভাবিকভাবেই একটা বড় কৌতূহল তৈরি হয়। আচ্ছা, এখানটাতে বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমি যখন সোর্সের এই অংশটা পড়ছিলাম তখন আমার মাথায় একটা খটকা লেগেছে। কি রকম খটকা? সোর্সে বলা হচ্ছে এই কর্মসূচির লক্ষ্য ছিল বর্ষার পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে সেচ দেওয়া আর পরিবহন ব্যবস্থার উন্নতি করা। কিন্তু প্রবন্ধগুলোতে একে রীতিমতো একটা সামাজিক বিপ্লব বা আধুনিক কমিউনিটি ভিত্তিক উন্নয়ন মডেলের সফল উদাহরণ হিসেবে দাবি করা হয়েছে। রাইট, দাবিটা বেশ বড়। হ্যাঁ, আমার প্রশ্নটা ওখানেই। এটা কি কেবলই কৃষকদের জন্য পানির ব্যবস্থা করার একটা সাধারণ প্রজেক্ট ছিল, নাকি এর আড়ালে বড় ধরনের কোনো আর্থসামাজিক ইঞ্জিন কাজ করছিল? প্রথম দেখায় তো মনে হতেই পারে যে শুধু মাটি কাটলে সমাজ কিভাবে বদলাবে, তাই না? সেটাই তো।
মাটি কাটা তো মূলত একটা ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ কাজ। কিন্তু যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে সোর্সের তথ্যগুলো একটা ভিন্ন গল্প বলে। একটু বুঝিয়ে বলবেন। সোর্সে উল্লেখিত কাজের বিনিময়ে খাদ্য মেকানিজমটার দিকে যদি তাকাই, ফুড ফরওয়ার্ড। হ্যাঁ, ১৯৭৭ সালের প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে আমাদের। তখন গ্রামীণ অর্থনীতিতে নগদ অর্থের প্রবাহ ছিল খুবই সামান্য, বেকারত্ব ছিল চরমে। আর খাদ্য সংকট তো লেগেই থাকতো। ঠিক, তো এই কর্মসূচির মেকানিজমটা এমনভাবে সাজানো হয়েছিল যে গ্রামীণ সাধারণ মানুষ সরাসরি খাদ্য বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিনিময়ে খাল খননে অংশ নিতেন। মানে রাষ্ট্র শুধু একটা সেচ প্রকল্পই বাস্তবায়ন করছে না। না, একই সাথে হাজার হাজার প্রান্তিক মানুষের তাৎক্ষণিক খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করছে। তার মানে এটা একই সাথে বেকারত্ব দূরীকরণ আর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটা দ্বৈত ইঞ্জিন হিসাবে কাজ করছিল। ঠিক তাই। আর গবেষকরা যেটাকে কমিউনিটি মডেল বলছেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল লোকাল ওনারশিপ বা স্থানীয় মালিকানাবোধ। নিজের হাতে খাল কাটার কারণে। একদম। একটু ভেবে দেখুন, যখন একটা গ্রামের মানুষ নিজেদের হাতে কোদাল চালিয়ে মাইলের পর মাইল খাল কাটে, তখন সেই খালের পানির ওপর তাদের একটা মনস্তাত্ত্বিক অধিকার প্রতিষ্ঠিত হয়। তারা বুঝতে পারে যে এই খালটা বাঁচলে তাদের ফসলের মাঠে পানি পৌঁছাবে। আর ফসল বাঁচলে তাদের সংসার বাঁচকে। এই সামাজিক সহযোগিতার মেলবন্ধনটাই ছিল সেই বিপ্লব। ওয়াও! আচ্ছা, পরিসংখ্যানগুলো দেখলে কিন্তু এই দাবির ব্যাপ্তিটা আরও পরিষ্কার হয়। আমি সোর্সের ডেটাগুলো দেখছিলাম। ডেটাগুলো বেশ ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল। মাত্র এই ৪ বছরের মধ্যে ২৮৯টি প্রকল্পের অধীনে প্রায় ১,৫০০ খাল খনন বা পুনঃখনন করা হয়েছিল। রাইট। আর এই খালগুলোর মোট দৈর্ঘ্য জানেন কত ছিল? প্রায় ৩,৬৩৬ মাইল। ভাবা যায়, মাত্র ৪ বছরে এত বিশাল পরিমাণ মাটি কাটা হয়েছে। হ্যাঁ, আর এর ফলে লক্ষাধিক একর জমি সরাসরি সেচের আওতায় চলে আসে, যার ফলে কৃষি উৎপাদন বেড়ে যায় বহুগুণ। কিন্তু এই সাফল্যের গল্পের একটা বড় ট্র্যাজেডিও আছে আমাদের সোর্সগুলোতে। হ্যাঁ, কারণ এই সাফল্যটা দীর্ঘস্থায়ী হয়নি। সোর্স অনুযায়ী জিয়াউর রহমানের মৃত্যুর পর এই পুরো উদ্যোগটি থমকে যায়। এরপর দশকের পর দশক ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই খালগুলো হয় পলি পড়ে ভরাটলে আছে, নয়তো অবৈধভাবে দখল হয়ে গেছে। আর এর পরিণামটাও কিন্তু আমাদের চরমভাবে ভোগ করতে হচ্ছে। আমি প্রতিবেদনগুলো পড়ার সময় ভাবছিলাম, তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? আমরা কি বলতে পারি যে খালগুলোর মৃত্যু কেবল পানির অভাবই তৈরি করেনি, বরং পরিবেশগত এক বিশাল চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিপর্যয়ের জন্ম দিয়েছে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই ডমিনো এফেক্টটা বোঝা আমাদের সবার জন্যই খুব জরুরি। সোর্সে কিন্তু উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের আলাদা আলাদা সমস্যার কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রাকৃতিক খাল আর নদীগুলো তো আসলে কোনো কংক্রিটের পাইপের মতো কাজ করে না যে শুধু পানি পারাপার করবে। তাহলে কিভাবে কাজ করে? এগুলো মূলত বিশাল একটা স্পঞ্জ বা শোষক যন্ত্রের মতো কাজ করে। মেকানিজমটা হলো, যখন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই খালগুলো সেই পানি শুষে নিয়ে নিজেদের মধ্যে ধরে রাখে। ফলে লোকালয়ে বন্যা হতে পারে না। রাইট। আবার শুষ্ক মৌসুমে যখন চারপাশ শুকিয়ে যায়, তখন এই স্পঞ্জগুলো ধীরে ধীরে সেই জমানো মিঠা পানি প্রকৃতিতে ফিরিয়ে দেয়। আর যখন খালগুলো ভরাট হয়ে গেল, তখন এই প্রাকৃতিক স্পঞ্জ এফেক্টটাই নষ্ট হয়ে গেল। একদম তাই। তার মানে অতিরিক্ত পানি জমার আর কোনো জায়গা থাকল না। এ কারণে কি সোর্সে ২০২৪ সালের ফেনীর দীর্ঘস্থায়ী বন্যার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, ফেনীর ওই প্রলয়ঙ্কারী বন্যার অন্যতম কারণ হিসেবে তো নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করা হয়েছে। ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ার কারণেই পানি নামতে পারেনি। আর উত্তরাঞ্চলের ক্ষেত্রে তো আমরা শুরুতেই সেই ভয়াবহ ডেটাটা দিয়েছিলাম। ওই যে পানি নিরাপত্তার ঝুঁকির ব্যাপারটা। হ্যাঁ, ১৯৮০ সালে ঝুঁকি ছিল মাত্র ০.০২%। আর খালগুলো মরে যাওয়ার কারণে মাটির উপরে সারফেস ওয়াটার শেষ হয়ে গেল। তারপর ২০২১ সালে সেই ঝুঁকি লাফিয়ে হল ১৭.০৮%, আর ২০২৬ সালে এসে ৩০.৪২%। সেচের জন্য মানুষ মরিয়া হয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়িয়েছে। আর রিচার্জ হওয়ার কোনো প্রাকৃতিক ব্যবস্থা না থাকায় মাটির নিচের পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে। এটা তো গেল উত্তরের খরা পরিস্থিতি, কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাপারটা আরও জটিল। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলের কথা বলছেন। সোর্সে তো সেখানে লবণাক্ততা বৃদ্ধির প্রসঙ্গটাও খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে।
হ্যাঁ, খাল শুকিয়ে যাওয়ার সাথে সমুদ্রের লবণাক্ততা ঢুকে পড়ার সম্পর্কটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই ফিজিক্যাল সম্পর্কটা আসলে কোথায়? মিঠা পানির প্রবাহকে একটা অদৃশ্য ঢাল বা শিল্ড হিসেবে চিন্তা করুন। ঢাল মানে দেয়ালের মতো? হ্যাঁ, উজান থেকে যখন মিঠা পানি সাগরের দিকে ধেয়ে যায় তখন সেই পানির তোড় সাগরের ভারী নোনা জলকে দেশের ভেতরে ঢুকতে বাধা দেয়। ও, বুঝতে পারছি। কিন্তু যখন উজানের খালগুলো শুকিয়ে যায়, প্রবাহ কমে যায়, তখন এই মিঠা পানির অদৃশ্য দেওয়ালটা দুর্বল হয়ে ভেঙে পড়ে। আর প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না। একদম ঠিক। মিঠা পানি কমে যাওয়ার সাথে সাথে সমুদ্রের নোনা জল বিনা বাধায় দেশের ভেতরের নদীগুলোতে ঢুকে পড়ে। তার মানে দশকের পর দশক ধরে খাল ভরাট করার মাধ্যমে আমরা আসলে নোনা জলকে ঢোকার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছি। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। পলিসির অনুপস্থিতি কিভাবে পুরো ইকোসিস্টেমকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। তবে এই গভীর সমস্যার জায়গা থেকেই কিন্তু আজকের আলোচনার ওই মাস্টার প্ল্যানের বিষয়টা চলে আসে। হ্যাঁ, ২০২৬ সালের এই নতুন মেগা প্রজেক্টের কথা। সোর্স থেকে আমরা বর্তমান সরকারের যে লক্ষ্যমাত্রার কথা জানতে পারছি তা কিন্তু রীতিমতো চোখ কপারে তোলার মতো। লক্ষ্যমাত্রাটা বেশ বিশাল, তাই না? বিশাল মানে আগামী ৬ মাসে প্রথম ধাপে প্রায় ১২০০ কিলোমিটার নদী, নালা ও খাল খনন করা হবে। আর আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে মোট ২০,০০০ কিলোমিটার খননের টার্গেট নেওয়া হয়েছে। ২০,০০০ কিলোমিটার। এটা দেশের ভূগোলেই একটা বড় পরিবর্তন আনবে। তার মানে আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খনন করা অনেকটা, মানে যদি সহজ করে বলি, দেশের নদী নালার হৃৎপিণ্ডে একটা বিশাল কার্ডিওভ্যাসকুলার বাইপাস সার্জারি করার মতো। দারুণ বলেছেন। ব্লক হয়ে যাওয়া শিরা উপশিরাগুলো আবার খুলে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে এটা বাস্তবায়িত হলে সুপেয় পানির সংকট কমবে। এই উদ্যোগটার গুরুত্ব আসলে কতটা গভীর বলে সোর্সের বিশ্লেষকরা মনে করছেন? এর গুরুত্ব বহুমুখী। মূলত ওই স্পঞ্জটাকে নতুন করে রিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এত বিপুল পরিমাণ খাল সেচ সুবিধা বাড়িয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ স্বনির্ভরতার ভিত্তি নতুন করে শক্তিশালী করবে। বর্ষার পানি জমার জায়গা পাবে, ফলে বন্যার তীব্রতা কমবে। আবার সেই জমানো মিঠা পানি উত্তরের মরুকরণ প্রক্রিয়াকে ধীর করবে। আর দক্ষিণাঞ্চলের ওই মিঠা পানির অদৃশ্য দেওয়ালটাও আবার শক্তিশালী হবে, তাই তো? একদম তাই। তো পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি, যে কোনো সাধারণ মানুষের কাছে এই খাল খননের খবরটা কেন প্রাসঙ্গিক হতে পারে? কারণ এর সাথে দৈনন্দিন জীবন সরাসরি যুক্ত। রাইট। দৈনন্দিন বাজারের ব্যাগের খরচ কিন্তু এর ওপর নির্ভর করে। হ্যাঁ, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ঠিক থাকলে কৃষকের জমিতে ফসল বেশি ফলবে, খরা বা বন্যায় ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। আর বাজারে সরবরাহ ঠিক থাকলে স্বাভাবিকভাবেই দৈনন্দিন খাদ্যদ্রব্যের দাম ক্রেতার নাগালের মধ্যে থাকবে। তাছাড়া সঠিক নিষ্কাশন ব্যবস্থা মানেই তো বন্যা থেকে জনবসতির সুরক্ষা। ঠিক। তবে এই আলোচনার শেষে একটা নতুন এবং কৌতূহলোদ্দীপক প্রশ্ন নিয়ে ভাবার অবকাশ আছে। কি ধরনের প্রশ্ন? সোর্সের তথ্যের ভিত্তিতেই যদি বলি, ১৯৭৭ সালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে চমৎকার একটা সামাজিক প্রণোদনা বা ইনসেন্টিভ তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তখন সেটা খুব কাজে দিয়েছিল। কিন্তু ২০২৬ সালের এই ডিজিটাল যুগে যখন আর্থসামাজিক বাস্তবতা অনেকটাই ভিন্ন, তখন এই বিপুল ২০,০০০ কিলোমিটার খাল শুধু খনন করলেই তো হবে না। রাইট। দীর্ঘমেয়াদে সেগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে, পলি পড়া বা দখল হওয়া থেকে বাঁচাতে হবে। একদম। তো দীর্ঘমেয়াদে স্থানীয় মানুষকে এর রক্ষণাবেক্ষণে সম্পৃক্ত করার নতুন প্রণোদনা বা ইনসেন্টিভ আসলে কি হতে পারে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। এই আধুনিক যুগে আমরা কি নতুন কোনো কমিউনিটি মডেল দেখতে পাবো যা মানুষকে এই প্রাকৃতিক স্পঞ্জগুলোকে বাঁচিয়ে রাখতে উৎসাহিত করবে? দারুণ একটা চিন্তার খোরাক দিলেন। সত্যিই তো, পুরনো ধুলো পড়া ব্লুপ্রিন্ট দিয়ে কাজ শুরু হলেও ভবিষ্যতের মেকানিজমটা হয়তো একেবারেই ভিন্ন হতে হবে। সেটাই দেখার বিষয়। তো এই কৌতূহলোদ্দীপক চিন্তার রেশ ধরেই আমরা আজকের এই গভীর বিশ্লেষণে সমাপ্তি টানছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এমন আরও একটি ডিপ ডাইভের জন্য অপেক্ষায় থাকুন।